আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম স্কুল সলভ করব। দেখো 5 নম্বর স্কুল যারা আগের সেটগুলো দেখোনি তারা চ্যানেলের প্লে লিস্টে যাবে, ওখানে কিন্তু দেওয়া রয়েছে। সেখানে পরিবেশ, ইতিহাস, ভূগোলও রয়েছে। দেখো প্রথম প্রশ্ন, বাড়ি ফেরার নাম করে না, হোক না যত আধার। কিশোর বিজ্ঞানী থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। আমরা ঘুচাবো মাতর দৈন, বঙ্গ আমার জননী আমার কবিতা থেকে এটা নেওয়া। ছায়াময় গ্রামগুলি দেখা যায় তীরে, এটা ধরাতল থেকে নেওয়া রবীন্দ্রনাথের। যতীন্দ্রনাথ দাস অনশন করে মৃত্যুবরণ করেন লাহোর সেন্ট্রাল জেলে। হাবুর মনে ভেসে ওঠে সুধীরবাবুর, এটা হবে ভারিক্কি। বিষ্টু তারপর উইকেটের দিকে ছুটতে শুরু করলো, ননিদা নট আউট। দেখো মূল অংশকে ধাতু বলে, কার? ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে। যে যোজক পদটি বিকল্প হিসেবে কাজ করে সেটা হচ্ছে আর। বলে এর বর্তমান কাল কি হবে? বলছেন। ঘুম থেকে উঠে পড়ো, নিম্ন রেখাঙ্কিত পদ দুটি হলো, এটা হবে যৌগিক ক্রিয়ার উদাহরণ হবে এটা। দেখো করা শব্দের ধাতু রূপটি কি হবে? এটা হবে এই যে ক্ষয়টা উত্তর হবে। দেখো ভারত সন্তানকে কে আহ্বান করে? এ হবে মাতৃভূমি। মাতৃভূমি। চলরে সব ভারত সন্তান থেকে এটা নেওয়া হয়েছে। দেখো এক বৃন্তে দুটি কুসুম কারা? হিন্দু, মুসলিম। বালকাবেলায় ঝিনুকের সঙ্গে কবি কিসের তুলনা করেছেন? জ্ঞান সাগরের তীর। আমি এখানে লিখে দিচ্ছি, এটা জ্ঞান সাগরের তীর বা জ্ঞান সাগরের বেলাভূমি বা তীর লেখা যায়। বিপ্লবী যতীন দাস কোন স্কুলে শিক্ষকতা করতেন? সাউথ ক্যালকাটা ন্যাশনাল স্কুল। ক্লাস কামাই করলে হাবুকে পরের দিন কি আনতে হবে? চিঠি। পরেরটা দেখো, ফিল্ডাররা মাঠে কি করছিল? কেউ বসেছিল, কেউ ছোটাছুটি করছিল। তো আমি দেখে নাও, আমি তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি। রায়ন মার্টিনের এটা 207 নম্বর পেজে রয়েছে এটা। এ দেখো ফিল্ডাররা মাঠে কি করছিল, এটা এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। পরেরটা দেখো হজবরল থেকে দিয়েছে, কে বারসব খেয়েছিল? ব্যাকরণ সিংয়ের ছোট ভাই। দেখো পেঁচা কেন চোখ বুজে থাকে? তার চোখে সমস্যা ছিল। তার চোখে সমস্যা ছিল। দেখো সমাপিকা ক্রিয়া কাকে বলে? তোমাদের ভাষা চর্চায় 41 নম্বর পেজে রয়েছে। দেখো এটা লিখবে। বাক্যের যে ক্রিয়াপদ কাজটা সম্পূর্ণ হয়েছে বোঝায় তার নাম সমাপিকা ক্রিয়া। যেমন দেখো ট্রেনটা স্টেশনে পৌঁছলো। দেখো পরেরটা সরল বাক্য কয় প্রকার? 3 প্রকার। যদি নামগুলো চাই তোমাদের এটা ভাষা পাঠের 45 নম্বর পেজে এটা রয়েছে, দেখে নাও। দেখো যদি বলে কি কি, দেখো কর্তাযুক্ত ক্রিয়াযুক্ত সরল বাক্য। এবারে দেখো কর্তাযুক্ত ক্রিয়াহীন সরল বাক্য। এই যে কর্তাযুক্ত ক্রিয়াহীন সরল বাক্য। আর এখানে দেখো কর্তাহীন ক্রিয়াযুক্ত সরল বাক্য। পরেরটা দেখো বাক্যটি থেকে ক্রিয়ার কাল নির্ণয় করো। অসময়ে স্কুলে যাবে ভবিষ্যৎকাল এটা।
ভবিষ্যৎ, ভবিষ্যৎকাল খণ্ডিত। তারপরে দেখো নঙার্থক বাক্যে রূপান্তরিত করো। মাস্টারমশাই সবই পড়িয়েছেন, পড়িয়েছেন। দেখো এটা নাবাচক বাক্যে করতে হবে। আমরা লিখব এটা মাস্টার মশাইয়ের আর কিছু পড়ানো বাকি নেই, বাকি নেই। সরল বাক্যে রূপান্তরিত করো। সকলে সাদা খাতা খোলো আর একটা বৃত্ত আঁকো। লিখবে সকলে সাদা খাতা খুলে একটা বৃত্ত আঁকো। পরের প্রশ্ন দেখো, বাইরে শুধু রঙের তফাৎ, ভিতরে ভেদ নাই। রঙের তফাৎ বলতে কবি কি বুঝিয়েছেন? দেখো 173 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত। কিশোর বিজ্ঞানী কবিতায় কোন বিজ্ঞানীর নাম পাওয়া যায়? তিনি কি আবিষ্কার করেছিলেন? নিউটন। তিনি কি মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছিলেন? মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছিলেন। যতীন দাসের ছদ্মনাম দুটি উল্লেখ করো। প্রথমে ছিল রবিন, আর পরে ছিল কালীবাবু। মানে তুমি কি লেখনি? কাকে উপদেশ করে কার এই উক্তি? এটা আছে সুধীরবাবু বলেছিল, হাবুকে বলেছিল। সুধীর বাবু হাবুকে বলেছিল। পরেটা দেখো হজবরল থেকে, মানহানির মোকদ্দমায় ফরিয়াদি কে ছিল? সজারু। মোকদ্দমায় বিচারক কে ছিল? পেঁচা। কাকে সেখানে আসামি হিসেবে দাঁড় করানো হয়েছিল? দেখো নেড়া। হুজুর কচু অতি অসার জিনিস, বক্তাকে কয় প্রকার ও কি কি কচুর কথা বলা হয়েছে? দেখে নাও তোমাদের হজবরলার এটা 34 নম্বর পেজে রয়েছে। দেখো বক্তা ছিল কিন্তু কুমির। দেখো এই দেখো কচু অতি উপাদায় জিনিস। দেখো কচু অনেক প্রকার হয়, যেটা মান কচু, এবারে ওল কচু, কান্দা কচু, মুখী কচু, পানি কচু আর শঙ্খ কচু। এই দেখো বড় মামা কাকে কি বলেছিলেন, কেন বলেছিলেন? দেখো তোমাদের এটা হজবরল 45 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে দেখো, কিন্তু বড় মামা বলেন, এখান থেকে তোমরা লিখবে এই যে এখান থেকে এই পর্যন্ত। হজবরল গল্পে কোন চরিত্রটি তোমার প্রিয় এবং কেন? নিজের ভাষায় লেখো। দেখো রায়ন মার্টিন 220 নম্বর পেজে রয়েছে। এই যে এইটা এখান থেকে পড়ে নিয়ে তোমরা নিজের ভাষায় লিখবে, অনেকটা বড় আছে। দেখো পরের প্রশ্ন, মনে ভাবি কার লেখা কোন কবিতার অংশ? এটা রবীন্দ্রনাথের লেখা। কোন কবিতার? ধরাতল। দেখো তার এমন ভাবার কারণ কি? দেখো 83 নম্বর পেজে রয়েছে। এই যে তার এমন ভাবনার কারণ কি? এই যে এখান থেকে লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। চাঁদ সূর্যের আলো কেহ কম বেশি কি পায়? দেখো চাঁদ সূর্যের আলো কি, মানে চাঁদ সূর্যের আলো, এটা
চাঁদের আলো আর সূর্যের আলো। কবির এই প্রশ্নের অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও। দেখো রায়ন মার্টিন 173 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে লাস্টেরটা, এখান থেকে এবারও রয়েছে, এই পর্যন্ত তোমাদের লিখতে হবে। তারপরে দেখো, তুই তোমা সেই ধন্য ধন্য দেশ কোন কবিতার অংশ? এটা হচ্ছে বঙ্গ আমার জননী আমার। কবিকে কাজী নজরুল ইসলাম। বঙ্গ আমার জননী আমার, কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। নজরুল ইসলাম। দেখো আলোচ্য কবিতায় মা কিভাবে ধন্য হয়েছিলেন দেখে নাও। পরের প্রশ্ন দেখো, চটপট মঞ্জুর হয়ে গেল। কোন আবেদন মঞ্জুর হয়ে গেল? আবেদনকারী কে ছিলেন? তার এমন আবেদনের কারণ কি ছিল? দেখো এটা নন্দিতা নট আউট থেকে নেওয়া হয়েছে, এখান থেকে তোমরা লিখবে। এই যে তারপর দেখো, মনে থাকে যেন কার প্রতি কার এই সাবধানবাণী? এটা সুধীর বাবু বলেছিল, হাবুকে বলেছিল। সুধীর বাবু হাবুকে বলেছিল। আর দেখো উদ্দিষ্ট ব্যক্তি এই প্রসঙ্গে আর কি বলেছিল? দেখো এটা তোমাদের টেক্সটের 132 নম্বর পেজে আছে, একটু দেখে নিও। দেখো, জেলে অনশনের সময় যতীন দাস জ্ঞান হারিয়ে ফেলেন কেন? জেলে তার পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল কেন? দেখো রায়মন্ডে 164 নম্বর পেজে রয়েছে। এই দেখো এখান থেকে এটা পড়ে লিখবে। শুধু স্লেট পেন্সিল রাখা হয়েছিল কেন? এর মধ্যেই রয়েছে। দেখো এই দেখো, যতীন দাসকে দুধ খাওয়াতে গিয়ে যতীন দাসের ফুসফুসে দুধ ঢুকে যাওয়ায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এখান থেকে এটা পড়ে লিখতে হবে। তারপর দেখো, শীতের ছুটিতে বনভোজনের আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুকে পত্র লেখো। রায়ন মার্টিন 274 নম্বর পেজে রয়েছে। দেখো এই দেখো এখান থেকে এটা পড়ে লিখবে। শুধু এই নামটামগুলো তোমরা একটু পাল্টে দিও, ঠিকানা পাল্টে দেবে, তারিখ পাল্টে দেবে, সব ঠিক দিয়ে এভাবে ঠিক লিখবে। দেখো এটা প্যাসেজ দিয়েছে, এটা পড়তে হবে, পড়ে এখানে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। দেখো 1892 খ্রিস্টাব্দে 3রা আগস্ট শুক্রবার পালস বন্দর থেকে কলম্বাস তার দলবল নিয়ে শুভযাত্রা করলেন। 3টি ছোট জাহাজ, দেখো একটা নাম হচ্ছে পিন্টো, নিনো এবং সান্টা মেরিয়া, সর্বসমেত 120 জন লোক। জাহাজ ঘাটে যারা বিদায় দিতে এসেছিল তারা চোখের জল ফেলেছিল, এই ভেবে যে হায় হায় এই লোকগুলি আর কোনোদিন ফিরবে না, ওরা স্বেচ্ছা সর্বনাশের মধ্যে যাচ্ছে। দেখো 21 দিন ধরে অবিরাম জাহাজ ছুটল পূর্ব দিকে, কোথাও আর কিছু নেই মাথার উপর এবং জাহাজের নিচে দুটি নীল সমুদ্র। দেখো কলম্বাস কত খ্রিস্টাব্দে কোন বন্দর থেকে তার দলবল নিয়ে শোভাযাত্রা করেছিল? দেখো প্রথম প্রশ্ন দেখো লিখবে 1892 খ্রিস্টাব্দে 3রা আগস্ট শুক্রবার কোন বন্দর থেকে? পালস বন্দর থেকে শোভাযাত্রা করেছিল। এটা তোমরা লিখে দেবে। এটা হচ্ছে 9-এর 1-এর দাগের প্রশ্ন, এটা উত্তর। দেখো কলম্বাস কটি জাহাজ নিয়ে সমুদ্র অভিযানে বের হয়েছিলেন? দেখো এখানে লেখা আছে 3টে জাহাজ নিয়ে, তিনটি। দেখো সর্বসমেত কতজন লোককে এখানে দেখো 120 জন লোক নিয়ে। 120 জন লোককে নিয়ে কতদিন ধরে জাহাজ অবিরাম ছুটলো? দেখো এখানে রয়েছে, দেখো 21 দিন ধরে, 21 দিন ধরে জাহাজ অবিরত ছুটলো। দেখো আজ এই পর্যন্ত, দেখা পরের ভিডিওতে।